আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি মূলত হোমিওপ্যাথি নিয়ে। মহান আল্লাহ আমাদেরকে এখানে সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমাদের সকলের উদ্দেশ্য এক, অভিন্ন। আমরা মানুষের সেবা করতে চাই। আমরা রোগ আরোগ্য করতে পারি না, আমার ওষুধ রোগ আরোগ্য করতে পারে না। আমরা শুধু রোগীকে ঔষধ দিতে পারি। আর এই জন্য রোগীকে কি ওষুধ লাগবে সেই দায়িত্বটা শুধু আমরা পালন করি। রোগ আরোগ্য করেন আল্লাহ, ওষুধ এবং আমি কিছুই করি না, শুধুমাত্র আমরা একটা দায়িত্ব পালন করি। আর এই দায়িত্বটা অবশ্যই সঠিকভাবে পালন করা আমাদের কর্তব্য। আজ হঠাৎ করে আমি একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কয়েকদিন আগে পেপারে দেখলাম যশোরে 12 জন সমকামী HIV পজিটিভ, এবং এই 12 জনই স্টুডেন্ট। এই 12 জনই যদি ছাত্র হয়ে থাকে, অছাত্র সংখ্যা কতগুলো হতে পারে? যশোরে যদি 12 জন পজিটিভ হয়, ঢাকায় কতজন, চট্টগ্রামে কতজন, খুলনায় কতজন? এভাবে যদি আমরা বড় বড় শহরগুলো দেখি, তাহলে সেখানে কতজন? এই সংখ্যাটা নেহাত কম নয়। হয়তো পরীক্ষা হচ্ছে না, আর এই 12 জন পরীক্ষায় পজিটিভ ধরা পড়ছে বলেই প্রকাশ্যে আসছে। যদি তারা পরীক্ষা না করতো, তাহলে তো এটা সামনে আসতো না। হ্যাঁ, HIV একটা রোগ, কিন্তু তার আগে সমকামিতাও রোগ। আমি আজকে আপনাদেরকে আমার বাস্তব ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলবো, তারপরে এদের চিকিৎসা। আমি আমার চেম্বারে বসে আছি, দুপুর 1টা। ঠিক সেই সময় দুটো মেয়ে আসলেন। দুজনেই বিয়ে পড়ে। একজন মেয়ে তার কিছু সমস্যার কথা বললেন, সমস্যা শুনলাম, ওষুধ দিব। আমার বাম পাশে ওষুধের ডয়া, তাই আমি বাম দিক, আমার ডান পাশে রোগী বসার এবং সামনে রোগী বসার জায়গা, আমি বাম পাশে ওষুধের ডয়া, তাই বাম দিকে আমি বাঁকা হয়ে গেছি। ঠিক সেই সময় দেখি একটি মেয়ে আরেকজনকে জড়িয়ে ধরেছে, এমন করে ধরছে। হঠাৎ করে আমার চোখে পড়ায় আমি তখন অজ্ঞান হবার মতো চিৎকার করে কান্না করব, নাকি হতভম্ব হয়ে গেলাম আমি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। যদি এই অবস্থায় কেউ দেখে ফেলে, বিপদটা কিন্তু আমার। আমার নিঃশ্বাসটা একেবারে বন্ধ, বুকে প্রচন্ড চাপ তৈরি হলো, মাথার নিচে করে টেবিলের উপর মাথাটা ঠেকে যাচ্ছে। আমি যেন শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না আমার কি করণীয়। সেই সময় এরকম বুকে যদি হঠাৎ করে কখনো কারো চাপ তৈরি হয়, বা কোনো সিচুয়েশনের জন্য যদি আমরা এরকম বিপদগ্রস্ত হই, সেখান থেকে উদ্ধার হওয়ার একটাই পথ, বড় করে নিঃশ্বাস নিতে হয়। আমরা যারা মুসলিম, তারা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে বড় করে নিঃশ্বাস নিব। অন্য ধর্মাবলম্বী তার ধর্মের কথা চিন্তা করে, স্রষ্টাকে স্মরণ করে, মূলত স্রষ্টাকে স্মরণ করে বড় করে নিঃশ্বাস নিতে হয়। অনেক বেশি নিঃশ্বাস নিতে হয়, একেবারে নিঃশ্বাস পেটের মধ্যে যতটুকু নেওয়া যায় ততটুকুই নিতে হয়। নিয়ে সেই নিঃশ্বাসটা 10-15 সেকেন্ড বন্ধ রেখে আবার ছেড়ে দিতে হয়। এভাবে 2-3 বার, 3-4 বার নিলেই
এই যে হার্ট বা শক খাবার কারণে বলক হয়ে যাওয়ার অবস্থা, এটা কিন্তু কেটে ওঠা যায়। আমি ঠিক তাই করলাম। এরকম বড় বড় নিঃশ্বাস নিলাম, আমার শরীরটা স্বাভাবিক হলো, ঘেমে ভিজে একাকার হয়ে গেল। যাক, নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে নিলাম। তারপর ওকে আমি জোর করে ছাড়ালাম। তারপরে প্রশ্ন করলাম, তুমি এমন করলে কেন? বললাম, তখন আমি অনেকটাই স্বাভাবিক, কিন্তু বললাম, দেখো, আমি তো মনে হয় হ্যান্ডসাম, আমার ধরুন না কেন। তখন মেয়েটা বললো যে আমার ছেলেদেরকে ভালো লাগে না। তা আমি বিকালে ওর ওর সমস্যাগুলো ওষুধ দিলাম। ও আমাকে বললো, আপনি তাড়াতাড়ি ওষুধ দিন, না হলে কিন্তু আমার অবস্থাটা আরো খারাপ, আমাকে ওকে ধরতেই হবে। ওকে ওষুধ দিয়ে বিদায় দিলাম এবং ওর বাবার ফোন নাম্বারটা আমি রেখে দিলাম। ওর বাবা মাকে আমি আমার চেম্বারে ডেকে নিলাম, তাদের সাথে আমি কথা বললাম। আর মা বলল যে হ্যাঁ, ওর বান্ধবীরা আসলে ও এরকম করে, পারাপারি করে, আমরা এই জন্য বিয়ে দিতে চাই, কিন্তু বিয়ের নাম শুনলেই কান্নাকাটি করে। বড় সমস্যা, ওকে আমরা একবার বিয়ে দিয়েছিলাম, সেখানে সে সংসার করেনি। ছেলের কথা বলছে, যখন কিন্তু সে ছেলেটার থেকে ও চলে আসার পর সে ছেলেটা বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে। ও যেভাবে বলছে তাতে আমাদের হিসাব মিলছে না। আমি বললাম, দেখুন, আপনার মেয়েটা নিজেকে ছেলে মনে করে। হ্যাঁ, কথা প্রসঙ্গে একটা কথা এসে যায়, আমাদের সেভেন একটা বইয়ের শরীফ থেকে শরীফে একটা গল্প আসছিল। আমরা কেন জানি সকলে এর বিরুদ্ধে প্রতিবাদ করলাম যে গল্পটা চাই না। সত্যি, একটা হোমিওপ্যাথি এখানে একটা কিছু হারিয়ে ফেললো। এই গল্পটা হোমিওপ্যাথির প্রকাশ হবার একটা বড় সুযোগ ছিল। আমরা হোমিওপ্যাথি ডাক্তার অন্তপক্ষে এই গল্পটার পক্ষে থাকার কথা ছিল, যে আমরা এই গল্পটা থাকলে মানুষ বুঝতে পারতো যে তার সন্তান ঠিক এরকম হয়ে যাচ্ছে, এর একটা চিকিৎসা প্রয়োজন। কিন্তু আমরাও কেন জানি প্রতিবাদ করলাম যে এটা থাকার দরকার নেই। আমি জানি না, আমার বলাটা হয়তো ভুল হচ্ছে, যেহেতু সকলেই আমরা চাইনি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গল্পটার খুবই প্রয়োজন ছিল, যা হোমিওপ্যাথির সামনে এগিয়ে যাওয়ার একটা দিশা ছিল, যে এইটার জন্য পৃথিবীর চিকিৎসা থাক আর না থাক, এই অবস্থার চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। হ্যাঁ, আমি সেদিন সে মেয়েটার বাবা মার সাথে কথা বলে বুঝে নিলাম অসমকামী। আমার চেম্বারে, আমি রাজশাহীতে আমার একটা চেম্বার ছিল, আমাদের এখানে আসাদুল ভাই আছেন রাজশাহী, সম্ভবত তিনি ভদ্রামর চেনেন। সেখানে আমার চেম্বারটা ছিল 5টা রুম বিশিষ্ট। একটা ছেলে, ও রুয়েটে পড়াশোনা করে, চেম্বারে আসে, যায়, ওষুধ নেয়। হঠাৎ করে একদিন আমার একটা কর্মচারী ছিল, ও একদিন হঠাৎ করে আসেনি। তখন ঠিক সেই সময় আসছে ছেলেটি, হঠাৎ করে আমার পা ধরে ফেললো যে আমার সাথে আপনাকে এই কাজটা করতে হবে। আমি ওর হাত থেকে সেদিন বহুত কষ্টে রক্ষা পেয়েছিলাম। ওকে বললাম, কারণ তো ছাড়বে না, বললাম, দেখো, আমি তোমাকে কাল সারা দেবো, আজ নয়। তারপরে আমার সে কর্মচারীটা যখন আসলো, স্বপন, ওর রাজশাহী বাড়ি, ওকে বললাম। ও পরের দিন লাঠি নিয়ে বসেছিল। ওই ছেলেটা যখন আসছে পরের দিন, ঠিক লাঠির ভয়ে সে বিদায় নিল।
ঠিক সেই ছেলেটিকে আমি দেখলাম আমার উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে। ও একজনকে প্রচুর অর্থ খরচ করার পিছনে ওর বেতনের সমস্ত অংশটাই সেই ছেলেটার হাতে তুলে দেয়, কারণ ওর অর্থের কোনো প্রয়োজন নেই। ওই ছেলেটাকে দিয়ে কেন দেয় কেউ জানে না, আমি তো অন্তপক্ষে বুঝি ও কেন দেয়। এরকম দেখতে দেখতে আরেকটা ছেলে পেলাম, ওর অ্যাজমার জন্য আসছে আমার কাছে, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখলাম চলনটার, কথা বলাটার ধরন একটু মেয়েলি ভাব। তখন আমি ওর যেহেতু তথ্য খুঁজতে খুঁজতে দেখলাম যে ও এই পথের পথিক। এরকম আমি 10-12টা রোগী পেলাম। হ্যাঁ, একজন ছেলের একটা মেয়ের প্রতি আকর্ষণ থাকে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ থাকে। এই আকর্ষণটা বা একটা স্বামী স্ত্রীতে দৈহিক সম্পর্কটা একদিন, একবার, দুবার হলেই ইচ্ছাটা কিন্তু মোটামুটি ভাবে কভার হয়ে যায়। প্রায় সকলেরই একবার দুবার হলেই কভার হয়। কিন্তু এরা যারা আছে এদের কিন্তু একবার দুবারে কভার হয় না, এরা অসংখ্যবার চায়। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, তুই প্রতিদিন কতজনের কাছে থাকিস? বা দেখুন, এটা যতক্ষণ হয় ততই আমার মজা, একজন তো পায় না, এজন্য 10-12 জন দরকার। তাহলে দেখুন এদের অবস্থাটা কিন্তু ভয়ঙ্কর, এটা 10-12 জনকে চায়। এদের চাওয়াটা প্রচন্ড রকমের। আমি ঠিক যারা উভয় লিঙ্গ, যাদেরকে আমরা হিজড়া বলি, এদের রোগেও আমি আমার জীবনে শিশু কমপক্ষে 15 থেকে 20 জন পেয়েছিলাম। একজন বয়স্ক আমি পেয়েছি, তার সে নিজে জানে না সে পথের পথিক, তার এই রোগ আছে, তার বিয়ে হয়ে গেছে। দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলে মেয়েটার জন্য, স্বামীটা সক্ষম না। কখনোই সে অনুভব করেনি স্ত্রীর ওখানে এটা প্রবেশ করছে না। তার যেতে যেতে শেষ, আর স্ত্রীও জানে না এটার ভিতরে যেতে হয়। এভাবে তার 7 বছর সংসার হয়েছে, তাদের বাচ্চা হয় না, তাই বাচ্চা হবার জন্য ওষুধ খেতে আসছে। আমি যখন তাদের সমস্ত তথ্যগুলো বুঝলাম, তাকে আমি বুঝালাম যে দেখো তোমার কিন্তু এইটা সমস্যা। বলে হ্যাঁ আমার তো এটা এরকমই। তোমার বাচ্চা হবে কেমন করে? স্বামীটাকে বললাম, স্বামীটাও বুঝলো কেন যে এরকম, মানে পাগলের এক জায়গায় হয়েছে সম্পর্ক বিয়ে, আমি জানি না। তবে যাই হোক, ওদের কাছ থেকে আমার একটা অভিজ্ঞতা হলো, আমি তথ্য নেওয়া শিখলাম, ওদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করা শুরু করলাম। এখন তো আমি চিনি অসংখ্য, এমন কোন এলাকা নাই, কারণ এদেরকে আমি দেখে দেখে চিনে ফেলছি কে এই পথের পথিক। এদের চেনা যায়, অসংখ্য অসংখ্য আছে। হ্যাঁ, এই যে আমরা যারা হিজড়া বলি, যে সমস্ত মেয়েদের, এদের স্বভাবগুলো যদি আপনারা দেখেন, এরা কিন্তু সাইকোটিক, কিন্তু দেখেন লজ্জাহীন। এরা কথা ধরে রাখতে চায়, ধরে রাখতে পারে না,
মানে আমি যতগুলো রোগীর চিকিৎসা করছি 15-20 জন, ছোট শিশু 2 বছর, 4 বছর, 6 বছর, এর মধ্যে 8 বছর, এর মধ্যেই ছিল সবগুলো। মায়েরা বুঝতে পারছেন। তাই হ্যাঁ, 2-1 জন মনে হয় 12-13 বছর বয়স ছিল, তাদের পিরিয়ড হয় না। যেহেতু হয় না, তখন মায়েরা কল্পনা করে কেন হয় না। তখন ডাক্তার দেখাইছেন, ডাক্তার বলছেন এই অবস্থা। তে এদের চিকিৎসার আমি সমস্ত এই রোগীগুলোর যেটা আমি পেলাম যে সবাই, মানে আমি সবাইকে পাইছি। আপনারা হয়তো আমার পাওয়াটা হয়তো ভুল হতে পারে, আমি সবাইকে সাইকোটিক পাইছি, কিন্তু এরা কথা ধরে রাখতে পারে না, নির্লজ্জ হয়। তাই আমি মনে করি, জানি না আমার এটা ঠিক কিনা, তবে আমি মনে করি এই রোগীগুলোর একমাত্র ওষুধ মেডোরিনাম। এদের একমাত্র ওষুধ মেডোরিনাম। তবে আপনারাও সকলে এরকম যারা আছে, এরা তো বাঁচে ঘাটে রাস্তায় টাকা চাইতে আসে, আমি কিন্তু এদের সাথেও কথা বলি। এরা আমার চেম্বার আসলে 2-1 জনকে বলি, তুমি একটু বসো, তোমার সাথে আমার একটু কথা আছে, আমি তোমাদের জন্য কিছু করতে চাই। একটু চাটিমাটি দিয়ে বসিয়ে নিয়ে ওদের সাথে কথা বলতে হয়। আমি কথা বলে দেখি যে আমার মনে হয় এরা সকলেই সাইকোটিক, কিন্তু নির্লজ্জ, কথা ধরে রাখতে পারে না, রেগে যায়, লজ্জাহীন হয়ে যায়। তাদের সাথে কেন জানি আমি ক্লাসিক্যাল ভাবেও মিলে দেখছি, এরা মেডেলিনও মিলে যায়। আমার রিয়েল ভাবে তো আমি মিলে দেখি মেডেলিনের সাথেই মিলে যায়। হ্যাঁ, আমার এই কথাগুলোকে আপনারা চূড়ান্ত ধরে নেবেন না। আপনারাও এই সমস্ত রোগীর সাথে বা এদের সাথে একটু কথা বলুন, বন্ধুত্ব করুন। তাহলে হবে কি, আমরা যদি এদেরকে চিকিৎসা দিতে পারি আর এরা যদি সুস্থ হয়, তাহলে আমরা পৃথিবীকে বলতে পারবো, বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে দেখুন, আপনার সন্তান যদি এরকম মনে হয়, তাহলে আসুন হোমিওপ্যাথিতে, রিয়েল হোমিওপ্যাথির কাছে নিয়ে আসুন। আপনার সন্তানের চিকিৎসা দিলে সন্তানটি সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আছেন, যারা ডাক্তারি করেন, আপনারাও একটু বুকে সাহস নিয়ে আসুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে যান। এই রোগীগুলোর চিকিৎসা আছে, চিকিৎসা হয় এবং সুস্থ হয়। এই ক্লিফব্রিঙ্গর রোগীর আমি 20 জন মেয়ের 15 থেকে 20 জন চিকিৎসা করেছি, কোনোটাতেই নিরাশ হইনি। আপনারাও নিরাশ হবেন না। তবে এই রোগীগুলোর চিকিৎসায় একটা নিরাশের জায়গা তৈরি হয়। মনে হয় যে আমার ওষুধটা কি তাহলে ভুল। আপনাকে রোগীকে ওষুধ দিবেন, এটা আমি একটা সমকামীদেরকে ওষুধ দিছি। ওষুধ প্রয়োগ করার পর যেটা বলে যে দেখুন, আমি এই সমকামীর মধ্যে 3-4 জনের অ্যাজমা, 4-5 জনের পাইলস, 2-3 জনের অ্যাজমা এবং পাইলস উভয় ছিল, আরেকজনের, 1-2 জনের মনে হয় ব্যথা, বিভিন্ন রোগ নিয়েছিল। তো ওষুধ প্রয়োগ করার পর ওরা বলে দেখুন, ওরা তো আর এই সমকামী ভালো হওয়ার জন্য আসেনি, ওরা আসে ওদের ওই সমস্যাগুলো ওষুধ নিতে। কিন্তু এসে যেটা বলে যে দেখুন, আপনার ওষুধ খাবার পর আমি ভালো নেই। কেমন ভালো নেই? দেখেন, আমি যে কারণে ওষুধ খাইছি সেটা কমেনি, কিন্তু আপনার ওষুধ খাবার পর আমার শরীরে মেজমেজে ব্যথা, শরীরে কেন যেন একটা অস্বস্তি, আমার ভালো লাগে না, বাসায় থেকে বের হতে ইচ্ছা করে না, আমি সারাদিন বাসায় শুয়ে থাকি।
তো এই যে ভালো না লাগা, আমরা কিন্তু সকল পর্যবেক্ষণ বলছেন যে ওষুধ খাওয়ার পর যদি ভালো না লাগে তাহলে ওষুধটি ভুল, পরিবর্তন করতে হবে। আমারও ধারণা হলো যে আমার ওষুধটি কি ভুল, কিন্তু আমি যখনই একটা রোগীকে ওষুধ প্রয়োগ করি আমি কিন্তু সেই ওষুধটির আদপান্ত না বুঝে পরিবর্তন করার চেষ্টা করি না। আমি দেখতে চাই হয় রোগীটা হারাবে নতুবা রোগীটা ভালো হবে। আমি দেখতে চাই যে আমার ওষুধটি, আমি যে ওষুধটি দিয়েছি সেটা নিশ্চিত ঠিক, ওকে একটা ভালো রেজাল্ট দিবেই। কিন্তু কেন বলছে যে আমার ভালো লাগে না, আপনার ওষুধ খাবার পর আমার সেই রোগগুলোও কমেনি, কিন্তু আবার যেহেতু ওষুধ নিতে আসছে, আবারও যেহেতু আসছে, 2-3 বার 4 বার যেহেতু আসছে, তাহলে আমার ওষুধটা ঠিক, কিন্তু কেন বলছে আমার ভালো লাগে না। আমার শুয়ে থাকতে ইচ্ছে করে। আমি এর মধ্যে একটা পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করলাম। এই সময়কামীরা কিন্তু বাড়িতে বসে থাকবার না, এরা ঘুরে বেড়াতে চায়, এরা সবসময় ঘুরে বেড়ায়, কখনো বাসায় থাকে না। কিন্তু আমার ওষুধটা খাবার পর আমি দেখেন চিন্তা করে পেলাম কি, আমার ওষুধটা খাবার পর ও আর বাইরে যায় না, বাড়িতে থাকে। তাহলে এই যে খারাপ ঘুরে বেড়ান, এই ঘুরে বেড়ানটা কিন্তু খারাপ। আর বাসায় শুয়ে থাকা, এইটা এই রোগীর জন্য নিশ্চিত ভালো। এই কথা বিবেচনা করে আমি প্রশ্ন করলাম, তুই তো তখন বা তুমি তো তখন এই কাজগুলো অনেকবার করছো, এখন এই কয়েকদিনের মধ্যে আমার ওষুধ খাবার পর দেখুন আপনার ওষুধ খাবার তো আর ভালোই লাগে না, তাই বাইরে যাই না, তাই আর এই কাজটাও করি না। তখন তখন আমি ধরেই নেই যে আমার ওষুধটা ঠিক, তারপর ওষুধ চলতে থাকে। তাহলে যদি দেখেন এই যে ভালো লাগে না, ওর যে সমস্যার জন্য আসছে সেই সমস্যাটা কমেনি, আর যদি আমরা ওষুধ পরিবর্তন করি তাহলে কিন্তু সঠিক জায়গায় আমরা পৌঁছব না। আমাকে সঠিক জায়গায় পৌঁছিতে হলে অপেক্ষা করে দেখতে হবে যে আমি যে ওষুধটা দিয়েছি সেটা ঠিক। তারপরে আস্তে আস্তে একটা সময় ওষুধের পাওয়ার বাড়াতে থাকি। একটা সময় বলে দেখেন আপনার ওষুধ খাবার পর, হ্যাঁ আমার যে সমস্যাটার জন্য আসছিলাম সেইটা এখন কম। তোর যে যে ভালো লাগতো না সেটা কেমন? না এখন একটু ভালো লাগে। তা বাইরে ঘুরিস? বলে ঘুরি। কেমন ঘুরিস? আগের মতো আর বাইরে আসতে ইচ্ছা করে না। ও আমি এখন বাইরে বেশি সময় পাচ্ছি না। কি সময়? বাসায় কিছু কাজ ছিল, সংসারে কিছু কাজ আছে। এরা কিন্তু আগে কাজ করতো না। দেখবেন যে এরা বেশিরভাগ কাজকে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করে। ওরা কিন্তু এই কাজগুলো কিন্তু বুঝে নিতে হয়। দেখুন আমি এখন অমুক কাজটা করি, হাতে পয়সা নেই, আর কতদিন আর বসে থেকে খাই, মেলা দিন থাকলাম, আপনার ওষুধ খেয়ে আমার তো ভালো লাগেনি, তাই শুয়েছিলাম, এই কয়েকদিন বসেছিলাম। আগে যে ঘুরে বেড়াইছে, আগে যে কাজ করেনি সেই কথাগুলো কিন্তু বলছে না। সে বলছে হ্যাঁ আপনার ওষুধ খাবার পর আমি কিন্তু কাজ করিনি, শুয়েছিলাম কয়েকদিন, তাই তো বাড়িতেও টাকার প্রয়োজন, এর জন্য আমি এখন কাজে জয়েন করছি, আমি এখন কাজ করছি, যার ফলে কাজ করে ক্লান্ত হয়ে যাই আর রাতে ঘুরি না, আর ওই কাজটা কিন্তু আমার আমি করিনি। হ্যাঁ, ও যে ভালো হচ্ছে ও কিন্তু এটা বুঝছে না, শুরুর দিকে কিন্তু এরকম বোঝে না। তারপরে এভাবে চলতে থাকে। তারপর একটা সময় বলে তোর ওইটার প্রতি ইচ্ছা কেমন, এখন ইচ্ছার কথা বল। দেখুন কেন জানি এই কাজটি আর করতে আমার ইচ্ছা হচ্ছে না। কখনো দিনের মনে হয়, সবার সাথে যখন কাজ করি তখন তো মনে হয় যে আজ এটা করব,
কিন্তু সন্ধ্যার পর থেকে কেন জানি মনে হয় যে না, বাইরে যাবো না, আজকে আজ দিনটা বাদ, এটা আর করছে না। এইভাবে এভাবে এরা ভালো হতে থাকে। হ্যাঁ, আমি যে মেয়েটির কথা বললাম, তার বাবা মার সাথে আমার কথা হলো, তারা যখন এটা বললো, তার আমি চিকিৎসা দিলাম। তার যে পার্টনার ছিল, সে কিন্তু চিকিৎসা নেয়নি, সে কিন্তু কাজে তার সাড়া দিত। আরো বান্ধবীরা ছিল, তারা সাড়া দেয়নি, এমনি সাড়া দিত, কিন্তু এর ইচ্ছায় না, ওর ইচ্ছায় সাড়া দিত। কিন্তু এর কিন্তু ইচ্ছা নয়, কিন্তু ওর ইচ্ছায় সাড়া দিত। দেখুন, একজন মেয়েকে সাড়া দেওয়াটাও কিন্তু রোগের লক্ষণ। ও আমার চিকিৎসা নেয়নি, ওর ওর প্রতি আমার একটা লক্ষণ থাকলো যে কি হয়। আমরা কিন্তু প্রত্যেকটা রোগীকে আসলে লক্ষ্য রাখতে হয়। একজন চিকিৎসক শুধু পয়সা কামাই করার জন্য, অর্থ উপার্জন করার জন্য নয়। অর্থ এমনি আসবে, আমরা ডাক্তাররা কখনোই অর্থের পিছনে ছুটতে পারি না, এবং ছোটা উচিত না। কিন্তু আমাদের রোগীর পিছনে ছোটা উচিত, রোগীকে খোঁজ রাখা উচিত। আমি যে মেয়েটি সারা দিত তার খোঁজ রাখলাম, তার বিয়ে হলো, ছেলে হলো। আমি জানি এই ছেলেটি ভীষণ ভীষণ অসুস্থ হবে, মানে এরকম একটা মনে মনে আমি আমার খাতায় একটা নোট লিখে রাখলাম যে এই মেয়েটির কখনো যদি আবার দেখা হয় আমি জিজ্ঞাসা করব। আমি আমার খাতায় একটা নোট লিখে রাখলাম। হ্যাঁ, ওর ছেলের যখন বয়স 5 বছর, 4-5 বছর, ঠিক অর্থাৎ গত 6 মাস, 1 বছর আগে ওকে আমি পেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ, আমার একটা ছেলে। আর নেওনি? বলে না। কেন? ভাই একটাই যত্ন করতে পারতেছি না। কেমন? ওর জন্মদিন থেকে অসুস্থ, একটার পর একটা রোগ লেগে আছে। তবে এখন কিছুদিন হলো রোগ হচ্ছে না, কিন্তু ভাই দুস্তর শিরোমণি কখন কি করে। আমি ওর যন্ত্রণায় অতিষ্ঠ, মনে মনে ভাবছি আর জীবনে কোনো সন্তান নেব না। তবে হ্যাঁ, আপনার কাছে আসার কারণ হলো যে আমার ছেলের একটা সমস্যা কি, ও যেমন তোতলা, ঠিক আছে, ভাই দেখেন এটাই সমস্যা না, ওর বড় সমস্যা ও এখনই মেয়েদের থেকে তাকিয়ে থাকে। কতদিন বয়স থেকে দেখলা তুমি? এটা যখন ওর 3 বছর বয়স, তখন থেকে আমি লক্ষ্য করছি, কিন্তু ভাবিনি যে আমার ছেলেটা এরকম। কিন্তু এখন দেখি ও ঠিক ওরকম। তাই ভাবলাম, মনে হলো আপনার কথা, যে আমার বান্ধবী যেহেতু আপনার কাছে ওষুধ খেয়ে ভালো হয়েছে, ওর হয়ে গেছে, ওর সন্তান হয়ে গেছে, ও আজ আগের মতো নেই, এখন প্রচন্ড লাজুক। এখন ও ওই কথাগুলো মনে করলে বা আমাকে দেখলে লজ্জা পায়। ও যেহেতু এত ভালো হয়েছে, অতএব আপনি আমার ছেলেটারও চিকিৎসা দিন। দেখুন, আমি যে কথা বললাম যে আমরা আসলে একজন চিকিৎসক সমস্ত কিছু, একটা রোগীর আদবান্ত তাকে খোঁজ রাখতে হয়, যে আমরা অবশ্যই খোঁজ রাখবো। আর সেদিনের কথা মনে করেই কিন্তু আমি ভাবলাম, যেহেতু এই যে একটা মায়ের প্রচন্ড ইচ্ছার থেকে, এর আগেও আপনাদের মনে হয় আমি বলছিলাম যে আমি একটা মেয়ে রোগী পেলাম, এর বাবা ভায়াগ্রা জাতীয় ট্যাবলেট খেয়ে তাদের জীবনটা চলতো। সেই ট্যাবলেটের শিশু জন্ম থেকেই অন্যের দিকে আকৃষ্ট। এই শিশুর বয়স 5, আজ তার শরীরে মেয়েটি সমস্ত লক্ষণ পরিস্ফুটিত, এবং সে তাকে বিয়ে দিলে সে সংসার করতে পারবে এটা সুনিশ্চিত, এবং প্রায় সময় সে হস্তমৈথুনও করে।
তাহলে আমরা যখন ওষুধ দিব অবশ্যই তাহলে আমাকে খোঁজ রাখতে হয় কি করে তার জন্ম হলো। এই সমস্ত কিছু যদি আমরা খোঁজ না রাখি তাহলে কিন্তু আসলে চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল পাওয়া দুষ্কর। আর এই ভালো লাগাগুলো আমরা শুধুমাত্র জানি ঘুম, পায়খানা, রুচি, রাগ, অভিমান ভালো হইলেই, ভালো লাগা বোধ তৈরি হলেই আমরা জানি ওষুধটা ঠিক। কিন্তু আপনারা অবশ্যই এই সমস্ত রোগীতে যদি দেখবেন, কারণ ভালো লাগা তো অন্যের সাথে মেলামেশা করা, কিন্তু আপনার ওষুধ খাবার পর তার এই সমস্যাটা যখন সমাধানের পথে, তখন শারীরিক তার ভালো লাগাটা মানে মন্দ লাগা তৈরি হবে। মানসিক প্রশান্তি থেকে মানসিক প্রশান্তি যখন চলে আসে তখন শারীরিক মন্দ লাগা তৈরি হতেই পারে। আর এই শারীরিক মন্দ লাগাকে কিন্তু শুরুর দিকে কিন্তু এই মানসিক প্রশান্তিটা বোঝা যায় না এবং বোঝাবে না রোগী। এই শারীরিক প্রশান্তিটা যখন, মানসিক প্রশান্তিটা শুরুর দিকে যখন বোঝা যায় না, তখন কিন্তু প্রতি মুহূর্তেই মনে হয় যে ওষুধ পরিবর্তন করি। ওষুধ পরিবর্তন করবেন না। আপনারা যে ওষুধই যখন দিচ্ছেন অবশ্যই খুবই মনোযোগ সাথে ওষুধের প্রতিটি মানে রোগীর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চলন, প্রতিটা বিষয় স্মরণে নিতে হবে। যদি আমরা নেই তাহলেই এই ভালো একটা ফলাফল বোঝা যায়। এই রোগীগুলো যখন আমাকে বললো যে আমার ভালো লাগছে না, তখন কিন্তু ওষুধ পরিবর্তন করলে আমি বুঝতে পারতাম না কখনো যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই রোগীগুলো আরোগ্য করা যায়, বা এটা রোগ। সারা পৃথিবী এটাকে রোগ বলছে না। সারা পৃথিবী এই সমকামিতাকে রোগ বলছে না। আমরা হোমিওপ্যাথিরা রোগ বলবো। আমরা এটা নিশ্চিত রোগ, এটা মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এবং এর যথার্থ চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। এবং এই রিয়েল হোমিওপ্যাথি এদেরকে সুস্থ করতে পারে। আপনারা প্রত্যেকেই এই সমস্ত রোগগুলোর ডাটাবেস সংগ্রহ করুন এবং নিজে নিজে একটু করে চেষ্টা করুন, দেখবেন যে এরা সুস্থ হয়। না হয় তাদেরকে আপনার একটু ফ্রি ওষুধ দিলেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু লস হয় না। ও আরেকজন রোগীকে ডেকে নিয়ে আসবে, নিয়ে আসুন, তাকেও ফিরে দিন। এভাবে আমরা যদি দিতেই থাকি লস হবে না, কারণ আপনার শ্রমের দাম উপরওয়ালা দিবে। কারণ আপনার আমার ইচ্ছা তো একটা মানুষকে সুস্থতা করা। এই সুস্থতার ইচ্ছাটা আমাদের জায়গায় তুলতে হবে। আপনারা একবার ভাবুন, এই যে যশোরে সমকামীদের মধ্যে যদি 12 জনে এইচআইভি হয়, অসমকামীদের মধ্যে কতগুলো আছে? যারা পরীক্ষা হয় নাই তাদের মধ্যে কতগুলো আছে? এখন আমরা প্রয়োজনে অপ্রয়োজনীয় রক্ত নেওয়া লাগতে পারে, তাদের সাথে একসঙ্গে এক হোটেলে এক প্লেটে খাবার খাওয়া লাগতে পারে, একসঙ্গে চলা হতে পারে। তাহলে তো আমরাও এর ঝুঁকির মধ্যে পড়ি। আমার দেশ সকলেই এর ঝুঁকির মধ্যে পড়ে যায়। আর এই ঝুঁকি থেকে রক্ষা পাবার যে চিকিৎসা ব্যবস্থা সেটা হোমিওপ্যাথির মধ্যে আছে। তাই সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তারদের নৈতিক দায়িত্ব যে আমরা এদেরকে চিকিৎসা দেব এবং চিকিৎসা এরা সুস্থ হয়, সেই সুস্থতার রেকর্ড গুলো আমরা দেব। আর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আজম ভাইকে বা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিকে আবারও বলবো যে আপনাদের যে একটা ত্রিমাসিক পত্রিকার বের করার কথা, আপনারা সেই পত্রিকাটা বের করুন। আমাদের এখানে যারা আছেন অন্তপক্ষে তারা প্রত্যেকে একটা করে লেখা দিন, যেন আমরা সেই পত্রিকাটা সফল করতে পারি এবং সেই পত্রিকার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দিতে পারি যে এই সমস্যার ঔষধ হোমিওপ্যাথিতে আছে।
তাই ধন্যবাদ সকলকে। আমি আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের আশা আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছতে পারলাম কিনা, যদি আপনাদেরকে সামান্যতম উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আর হঠাৎ করে আজকে কেন জানি মনে হলো, মানে আমাকে দুপুরের দিকে সুনীল দা বললেন যে আপনার কাছে ক্লাস নিতে হবে। আর কেন জানি হঠাৎ করে মনে পড়লো যে এই বিষয়টা নিয়ে একটু বলার দরকার। আর কোনো বিষয় বলতে গেলে তো আগে থেকে একটা প্রস্তুতি থাকার দরকার। প্রস্তুতি যেহেতু ছিল না, যার ফলে আপনাদেরকে আমি চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে পারলাম কিনা জানি না। ধন্যবাদ সকলকে।